তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। তো আজ আলোচনা করা হবে যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরই সংস্কৃত বিষয়ের সাজেশান। তো পুরো লং প্রশ্নের সাজেশানটি রয়েছে এই ভিডিওর মাধ্যমে, তোমরা অবশ্যই উপকৃত হবে এবং প্রতি বছরের মতো এই সাজেশানও তোমাদের লাগবে এই আশা রাখি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং স্কিপ করবে না, কারণ এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা গদ্যাংশে যাব। আমরা জানি আমাদের দুটো গদ্যাংশ রয়েছে, আর্যাবর্ত বর্ণনম এবং বনগতা গুহা। তো এই দুটো থেকে একটি একটি থাকে আমাদের, একটি লিখতে হয়, দুটো থাকবে একটি লিখতে হবে। তো প্রথমে আমি তোমাদের আর্যাবর্ত বর্ণনম থেকে এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলছি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করেছেন তার বর্ণনা দাও। 2 নম্বর হচ্ছে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। 3 নম্বর লাইন তোলা প্রশ্ন, কথং চাষৌ স্বর্গান্ন বিশিষ্যতে, কবি কাকে স্বর্গের চেয়ে বিশিষ্ট বলতে চেয়েছেন এবং কেন। 4 নম্বর হচ্ছে আর্যাবর্তের প্রজাদের সুখ সমৃদ্ধির কারণ লেখো। তো এই চারটি থাকছে, এই চারটির মধ্যে প্রথম তিনটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যাচ্ছি বনগতা গুহা। বনগতা গুহা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে, প্রথম প্রশ্ন, কশ্যপ এবং অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। 2 নম্বর হচ্ছে পাঠ্যাংশ অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে পাঠ্যাংশ অবলম্বনে অলিপর্বার জীবন সংগ্রামের পরিচয় দাও। 4 নম্বর হচ্ছে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপের বর্ণনা দাও। 5 নম্বর হচ্ছে লাইন তোলা প্রশ্ন, দ্বারং চ সপদি সংবৃতম, এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে, দ্বারটি দ্রুত বন্ধ হলো কেন, ঘটনাটি বিবৃত করো। 1+4। এরপরে লাইন তোলা প্রশ্ন, ততপরং দৈবস্যাত্তম, কে কি প্রসঙ্গে এমন ভাবলো, তার পরবর্তী ঘটনা লেখো। 2+3। 7 নম্বর প্রশ্ন, অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। 2+3। তো এখান থেকে একটু বেশি প্রশ্ন দিলাম, কারণ এই গল্পের আকারে রয়েছে, এটি তোমরা সহজেই পারবে, তাই 7টি প্রশ্ন তোমরা দেখে যাবে এবং প্রথম যে 5টি প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পদ্যাংশ। তো গদ্যাংশের মধ্যে পদ্যাংশ তোমাদের দুটি রয়েছে, একটি একটি প্রশ্ন থাকবে, এখানেও 5 নম্বরে একটি লিখতে হবে। তো তোমরা সবাই জানো, প্রথমে আমরা শুরু করছি শ্রীগঙ্গা স্তোত্রম। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো যে পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম্যের বর্ণনা দাও, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 2 নম্বর হচ্ছে পাঠ্যাংশে গঙ্গার বর্ণনা নিজের ভাষায় লেখো। 3 নম্বর লাইন তোলা প্রশ্ন, তমসী গতিমম খলু সংসারে, কে কাকে এই কথা বলেছিলেন এবং কেন বলেছিলেন। 1+4। নেক্সট, গঙ্গাকে শঙ্করমৌলি বিহারিণীর সম্বোধনের সার্থকতা কি। 5 নম্বর হচ্ছে শ্রীগঙ্গা স্তোত্রম পদ্যাংশটির নামকরণের সার্থকতা লেখো। 6 নম্বর হচ্ছে গঙ্গাকে ভাগীরথীর সম্বোধনের সার্থকতা কি। 7 নম্বর হচ্ছে পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, জাহ্নবীকে তার এরূপ নামের কারণ লেখো। 1+4। এরপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কবি শঙ্করাচার্য গঙ্গাকে কোন কোন বিশেষণে বিশেষিত করেছেন। এরপর হচ্ছে কর্মযোগ। কর্মযোগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, 1 নম্বর, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের যে উপদেশ দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর হচ্ছে কর্মযোগ অংশটির সারমর্ম লেখো। 3 নম্বর হচ্ছে পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠকে। 2+3। 4 নম্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও। এবং 5 নম্বরে লাইন তোলা প্রশ্ন রয়েছে, নিয়তং কুরু কর্ম, তো নিয়ত কর্ম কি ও তার ফল কি। 6 নম্বর হচ্ছে কর্মযোগ নামকরণের সার্থকতা নিজের ভাষায় লেখো। এরপরে নাট্যাংশ রয়েছে, তোমাদের একটি নাট্যাংশ তোমরা সবাই জানো, বাসন্তিক স্বপ্নম, এখান থেকে দুটো থাকবে, তোমাদের একটি লিখতে হবে 5 নম্বরের। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, 1 নম্বর, রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথনটি নিজের ভাষায় লেখো, খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো। 4 নম্বর, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। 5 নম্বর হচ্ছে রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা করো। 6 নম্বর হচ্ছে নাট্যাংশ অবলম্বনে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও। 7 নম্বর, নাট্যাংশের চরিত্রগুলি, মানে যে যে চরিত্রগুলো রয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ। 8 নম্বর হচ্ছে লাইন তোলা প্রশ্ন, বিজয়তাং অস্মাকম অবনীপ, উক্তিটি কার, অবনীপ কে, বক্তা তার কাছে কেন এসেছেন, এখানে 1+1+3। এরপরে ভাব সম্প্রসারণ, তোমাদের একটি করতে হবে, দুটি থাকবে এবং নম্বর হচ্ছে 4।
অশক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। ২ নম্বর হচ্ছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ৩ নম্বর হচ্ছে নিয়তং কুরু কর্মত্বং কর্ম জ্যায় হি অকর্মণ। ৪ নম্বর হচ্ছে কর্মেন্দ্রিয়াণি সংযম্য যো আস্তে মনসা স্মরণ। ৫ নম্বর হচ্ছে ন কর্মাণাম অনারম্ভং নৈষ্কম্যং পুরুষো শ্নুতে। ৬ নম্বর তমসি গতিমম খলু সংসারে। ৭ নম্বর রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলাপম। ৮ নম্বর হচ্ছে কল্পলতামিব ফলদাং লোকে। ৯ নম্বর হচ্ছে দেশ পুণ্যতম দেশ কস্যাসৌ ন প্রিয় ভবেত। ১০ নম্বর হচ্ছে ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবাহা। ১১তে হচ্ছে ততয়ং দ্রুততরং ক্রমন্নগরং নিবৃত্তঃ। ১২তে হচ্ছে ভীষ্মজননী হে মুনিবর কন্যে। ১৩তে হচ্ছে ভূতবিকারবাদ সাংখ্যেষু এবং ১৪তে হচ্ছে ততঃপরং দৈবস্যাত্তম। এরপরে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে দুটি থাকবে, তোমাদের একটি লিখতে হবে। এখানেও ৫ মার্ক থাকছে। তো গুরুত্বপূর্ণ হচ্ছে এবছর ভাস থেকে সংস্কৃত সাহিত্যে ভাস সমস্যা বলতে কি বোঝো এবং ভাস সমস্যার সমাধান। ২ নম্বর হচ্ছে নাট্যকার হিসাবে ভাসের মূল্যায়ন করো। ৩ নম্বর মহাকবি ভাসের স্বপ্নবাসব দত্তম নাটকের মূল্যায়ন করো। ৪ নম্বর হচ্ছে গীতিকাব্য কাকে বলে সংস্কৃত সাহিত্যের মেঘদূতের স্থান নিরূপণ করো। ৫ নম্বর হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কবি জয়দেবের অবদান লেখো। ৬ নম্বর হচ্ছে ল্যারিক বা গীতিকাব্য কাকে বলে, যে কোনো দুটি সংস্কৃত গীতিকাব্যের বর্ণনা দাও। এখানে তোমরা দুটো গীতিকাব্য বলতে একটা দিবে মেঘদূত কালিদাসের, আর একটি রয়েছে জয়দেবের গীতগোবিন্দম। এরপরে হচ্ছে ৭ নম্বর শূদ্রকের মিচ্ছকটিক নাটকের মূল্যায়ন করো। ৮ নম্বর হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরকের অবদান লেখো। ৯ নম্বর হচ্ছে জ্যোতির্বিদ্যার ইতিহাসে বরাহমিহিরের অবদান লেখো। ১০ নম্বর হচ্ছে শল্য চিকিৎসায় সুশ্রুত সংহিতার অবদান লেখো। এবং ১১তে হচ্ছে প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চার সংক্ষেপে আলোচনা করো। এখানে এই প্রশ্নটা পড়লে তোমরা চরক সুশ্রুত সংক্ষেপে লিখবে। তো ১১টা প্রশ্ন হয়ে গেল, যদিও এতগুলো প্রশ্ন করার দরকার নেই। তো তোমরা প্রথমে অবশ্যই ভাষ্যের যে প্রশ্নগুলো আছে করবে এবং তারপরে গীতিকাব্য ল্যারিক যে কাব্যটা ওই প্রশ্নটা, শূদ্রকের মিচ্ছকটিক, তারপরে সুশ্রুত সংহিতা, চরক বরাহমিহির, এগুলো করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এরপরে ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব থেকেও দুটো থাকবে, একটি লিখতে হবে। তো এখানে খুব অল্পই দেওয়া রয়েছে, যেমন ১ নম্বরে ভারতীয় আর্য ভাষা কাকে বলে, এই ভাষার কয়টি স্তর, প্রতিটি স্তর সম্পর্কে সংক্ষেপে লেখো, এটি খুবই গুরুত্বপূর্ণ। ২ নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো। ৩ নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষার ১০টি শাখার নাম ও পরিচয়, এখানে দুটি প্রধান শ্রেণীসহ যে ১০টি শাখা রয়েছে তার বিবরণ। ৪ নম্বর হচ্ছে ভারতের প্রচলিত ৪টি ভাষা বংশের নাম লেখো ও তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। ৬ নম্বর হচ্ছে নবভারতীয় আর্য ভাষা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। এবং ৭ নম্বর হচ্ছে ভাষাতত্ত্বের ইতিহাসে সংস্কৃতের গুরুত্ব লেখো। এরপরে সংস্কৃত নিবন্ধ রচনা বা অনুচ্ছেদ রচনা, এখানেও তোমাদের ৩টি মতো থাকে, ৩টি বা ৪টি, তোমাদের একটি করতে হবে। আর এটা সংস্কৃত ভাষায় লিখতে হবে, দেবনাগরী ভাষায় লেখার দরকার নেই, এখানে সংস্কৃত ভাষায় লিখতে হবে, আর একটি তোমাদের করতে হবে। তো যাই হোক, ৫-৭টি বাক্য এখানে তোমাদেরকে একদম নির্ভুলভাবে লিখলে ৫-এ ৫ পাওয়া সম্ভব। তো এখানে বলে রাখি, যদি এই রচনাগুলোর মধ্যে কোনোটা তোমাদের সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কোনটা তোমাদের সমস্যা আছে, আমি সংক্ষেপে তোমাদের উত্তর করে দেব। তো প্রথমেই যে গুরুত্বপূর্ণটি রয়েছে সেটি হচ্ছে মম প্রিয় ঋতু বা তব প্রিয় ঋতু। এখানে তোমরা বসন্তকাল বা বর্ষাকাল যে কোনো একটা করতে পারো। যদি পার্টিকুলার বসন্তকাল দেয় তাহলে বসন্তকাল লিখবে, আর যদি পার্টিকুলার বর্ষাকাল দেয় তাহলে বর্ষাকাল লিখতে হবে। ২ নম্বর হচ্ছে মম তব আদর্শ পুরুষ। স্বামী বিবেকানন্দ বা এর পরবর্তীকালে তোমাদের দেওয়া রয়েছে বিদ্যাসাগর, এই দুটোর মধ্যে একটা লিখবে। ৩ নম্বর হচ্ছে পরিবেশ দূষণম। ৪ নম্বর হচ্ছে অস্মাকম বিদ্যালয়। ৫ নম্বর অস্মাকম গ্রাম বা মম গ্রাম। ৬ নম্বর ছাত্র জীবনম। ৭ নম্বর প্রভাতকাল। ৮ নম্বর শারদোৎসব বা দুর্গাপূজা, এই দুটো। এর সঙ্গে আমি একটা অ্যাড করে দিয়েছি সরস্বতী পূজা, এটা আলাদা হবে। ৯ নম্বরে হচ্ছে দূরদর্শনস্য প্রভাব। ১০-এ হচ্ছে বিদ্যারত্নম মহাধনম। ১১-তে হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা একটু আগেই বললাম। ১২-তে হচ্ছে রামায়ণম বা রামায়ণস্য প্রভাব। ১৩-তে হচ্ছে মহাভারতম বা মহাভারতস্য প্রভাব। এবং ১৪-তে হচ্ছে অন্তর্জালম।
যাই হোক, সংক্ষেপে তোমাদের লং প্রশ্নের সাজেশন আমি দিয়ে দিলাম। অনুবাদের সাজেশন দেওয়া হয়নি, কারণ অনুবাদ বাইরে থেকে দেয়। অনুবাদেরও সাজেশন করা যায়, কিন্তু ওটা লাগতে পারে বা নাও লাগতে পারে। এটা তোমাদের টোটালি প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তো এরপরে তোমাদের অবশ্যই এই চ্যানেলে তোমরা দেখতে পাবে এবিটি এবং ডব্লিউবিটি এর সেট আলোচনা। তো তোমরা অবশ্যই যারা চ্যানেলে যুক্ত নেই, যুক্ত থাকবে এবং লক্ষ্য রাখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে বলে মনে করি। তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই আশা রেখে আজকে এই পর্যন্তই।